হুর ভাইয়া আইতাম সাত আয় হুরকে দেখে সাত হাতে থাকা দা প্রিন্স নামের বইটা টেবিলে রেখে ওয়ারড্রোব থেকে তার হালকা বেইজ রঙের লিনেন শার্টটা দুই হাত উঁচু করে পরে নেয়। শার্টের কয়েকটা সাদা বোতাম খোলা, হাতাগুলো কইনু পর্যন্ত গুছিয়ে রাখা। আগে থেকে পরনে ছিল সাদা ট্রাউজার, এখন পারফেক্ট লাগছে। সাত তিন কদম এগিয়ে টেবিলের পাশে রাখা কাঠের চেয়ারটা পিছিয়ে হুরকে ইশারা করে। হুর বাধ্য মেয়ের মতো পিছনে থাকা বিস্কুট ব্যাগ স্কুল ব্যাগটা সামনে এনে কাঠের টেবিলে রেখে মলিন মুখে বলে, ভাইয়া আজকা বেশি পড়তাম না। ছাদের নির্বিঘ্নের ভঙ্গি দেখে ওর একটা দীর্ঘশ্বাস ফেলে। ব্যাগ থেকে বই আর খাতা বের করতে করতে ওর আর চোখে ছাদের দিকে তাকায়। বেইজ রঙের শার্টটা ছাদকে আজ অন্য দিনের চেয়েও বেশি গম্ভীর লাগছে। হুর একটু মিনমিন করে বলে, না মানে ভাইয়া, কালকে স্কুলে আঁকা আঁকি একখানা প্রতিযোগিতা আছে তো, হেয়ার লাইগা ভাবছিলাম যদি একটু তাড়াতাড়ি ছুটি দিতা, আঁকাটা একটু ঝালাইয়া নেওয়া লাগতো। সাত হাত বাড়িয়ে হুড়ের ব্যাগ থেকে বিজ্ঞান বইটা টেনে নেয়। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ও ধীরস্থির ভাবে বলে, পড়াশোনা শেষ হলে আঁকার জন্য পুরো রাত পাবে। এখন বল, আগের দিনে মেশন চ্যাপ্টারের ম্যাথগুলো শেষ করেছিস? হুর মাথা নিচু করে নিজের আঙুল খুঁটতে থাকে। উত্তর না পেয়ে সাত ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। চোখে চশমা নেই, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিটা হুড়ের ভেতরে অবধি পৌঁছে যাচ্ছে যেন। আমি জানতাম তুই করিসনি। স্যার চেয়ারটা টেনে হুড়ের ঠিক উল্টো পাশে বসে। টেবিলের ওপর রাখা ল্যাম্পের আলোয় ওর হাতে শিরাদানাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ওর কলমটা এগিয়ে দিয়ে বলে, আগে এই তিনটা ফর্মুলা দিয়ে অঙ্কগুলো কর, তারপর ছুটি আর শোন। মুখ গোমরা করে রাখলে ব্রেন কাজ করে না। সো ফোকাস। ওর অসহায়ের মতো কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ খাতার দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ ছাদের দিকে তাকিয়ে একটু কাচুমাচু করে বলে, ভাইয়া একখান কথা আছে। আমি কি এক্কেবারে একটু এক্কে পেশার যাইতে পারি? পেটের মধ্যে কেমন জানি উথাল পাথাল লাগতাছে। সাত কলম ঘোরানো থামিয়ে স্থির দৃষ্টিতে হুড়ের দিকে তাকায়। ওর ওই অজুহাতগুলো ছাদের মুখস্থ। সে ঘড়ির দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলে, এই দুই যা করার সময় এখনই সেরে আয়। 5 মিনিটের মধ্যে তোকে এই চেয়ারে দেখতে চাই। যা। হুর যেন হাঁপ ছেড়ে বাঁচলো। চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠে দ্রুত পায়ে দরজা এগিয়ে এগোতে এগোতে বিড়বিড় করে বলল, আইতেছি ভাইয়া, এক দৌড়ে আইতাছি। অত কড়া শাসন ভালো না, শরীর স্বাস্থ্য লাইগা তিতা লাগে। নায়ক সাত, ইমতিয়াজ, বয়স 19, এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। লম্বা 6 ফুট 5 ইঞ্চি, উজ্জ্বল বর্ণের সুঠাম দেহ, ঠোঁট দুটি সবসময় তীর্যকর ভাবে বন্ধ থাকে, যেন সে কিছু ভাবছে। ঘাড় পর্যন্ত পরিপাটি চুলগুলো কপালের উপর সবসময় এলোমেলো হয়ে থাকে। চুপচাপ গম্ভীর স্বভাবে আর ভীষণ পরিপাটি একজন ছেলে। সাদের বাড়িটির নাম কাহিনুর ভিলা। এই বাড়িটির নাম রাখা হয়েছে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কাহিনুরের নামে। এই বাড়িতে 3 ভাইয়ের পরিবার একসাথে থাকে। নাজমুল ইসলাম হলো সাদের বাবা, পেশায় একজন মাতব্বর। পাশাপাশি 10-12টা দোকানপাট আছে তা, এবং গরু বাছুর সামলায়। তানিয়া খাতুন সাদের মা, একজন গৃহিণী। সাত ইমতিয়াজ নাজমুল ইসলামের বড় ছেলে। রোপসানা ইমতিয়াজ, বয়স 16। নাজমুল ইসলামের ছোট মেয়ে, ক্লাস 10-এ পড়ে। আজহার ইসলাম নাজমুল ইসলামের মেজো ভাই, পেশায় দোকানদার। বড় ভাইয়ের ব্যবসা দেখাশোনা করে। ফাতেমা খান আজহার ইসলামের স্ত্রী, একজন গৃহিণী। শাহরিয়ার নিয়ন, বয়স 19, আজহার ইসলামের বড় ছেলে। সাত আর নিয়ন সমবয়সী, দুজনে একসাথে ইন্টার পরীক্ষা দিয়েছে। আঞ্জুমান আরা আখি, বয়স 15, আজহার ইসলামের ছোট মেয়ে, ক্লাস 9-এ পড়ে। সেলিম ইসলাম কনুর বেগমের ছোট ছেলে এবং হুরের বাবা, তিনি পেশায় মসজিদের ইমাম। পারভিন আক্তার হুরের মা, একজন গৃহিণী। হুর তাদের একজন মেয়ে, ক্লাস 7-এ পড়ে।
বয়স 14, ভীষণ দুষ্ট আর মিষ্টি একটি মেয়ে। হুর এক দৌড়ে ছাদের রুম থেকে বেরিয়ে সোজা দাদির কোনর কাহিনুর বেগমের ঘরে গিয়ে ঢোকে। তার বুক তখন দূর কাঁপছে। ছাদের সে তীক্ষ্ণ চাহনি আর বিজ্ঞানের 3টা ফর্মুলা আর মাথায় উপর যেন পাহাড়ের মতো চেপে বসেছে। কাহিনুর বেগমের মাগরিবের নামাজ পড়ে খাটে হেলান দিয়ে তসবি গুনছিল। হুর কোনো কথা না বলে ফুতুর কয়েক দাদির পাশে গিয়ে শুয়ে পড়ে এবং দাদির কোলের ওপর মাথা রেখে কুঁকড়ে যায়। কাহিনুর বেগম অবাক হয়ে বলেন, কি রে হুর, পড়তে না বইসা এখানে আয়সা শুনলি যে সাত রাগ করে? হুর দাদির হাতটা নিজের মাথার উপর টেনে নিয়ে ফিসফিস করে বলে, হেন দাদি, তুমি আমার একখানা উপকার করো। সাদ ভাইয়া আইলে কইবা যে আমি খুব অসুস্থ, আমার শরীরটা বেশি ভালা ঠেকছে না, তাই আজকে আর পড়তাম পারতাম না। কাহিনুর বেগম নাতির কপালে হাত দিয়ে হেসে ফেললেন। তিনি হুরের সব চালাকি বোঝেন। তিনি শাসনের সুরে বলেন, হুর, তুই কিন্তু দিন দিন অনেক দুষ্ট আইতা আসো। সাত মানুষেরা অত বালা, তোরে কত কষ্ট কইরা পড়ায়, যা তেরামি করিস না, পড়তে যা। দাদের মুখে এই কথা শুনে হুর চট করে মাথা তুলে বসে। চোখের মনি নাচিয়ে মুচকি হেসে দাদিকে জিম্মি করার ভঙ্গিতে বলে, দাদি, তুমি যদি আমারে এখন ধইরা ভাইয়ার কাছে দিয়া দাও, তবে মনে রাখো এখন থেকে তোমার লাইগা আর চুরি কিনা দিতাম না। 5 মিনিট পর হয়ে 10 মিনিট হতে চললো, কিন্তু হুরের দেখা নেই। সাদ জানে হুর একবার পড়ার টেবিল থেকে উঠতে পারলে আর সহজে ফিরতে চায় না। তার অজুহাতগুলো ঠিক বর্ণনা বন্যার পানির মতো, একটা শেষ হলে আরেকটা শুরু হয়। সাদ ঘড়ি দেখলো, সন্ধ্যা 6টা বাজে। মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। সাদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হুরকে খুঁজতে সে নিচতলার দিকে পা বাড়ালো। সে জানে হুর এখন কোথায় থাকতে পারে। সেলিম সাহেবের মেয়ে হলেও হুর আসলে বাড়ির সবার আদরের, বিশেষ করে দাদি কোহিনূর বেগম। সে চোখের মণি। দাদির আঁচলের তলায় লুকিয়ে সে সব অপকর্মের ঢাল খুঁজে পায়। সাত দাদির ঘরে দরজার সামনে এসে দাঁড়ালো। আজানের পর ঘরে আবাসা অন্ধকারে দাদির কোলের মধ্যে হুরকে কুকড়ে শুয়ে থাকতে দেখে সাদের ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটে উঠলেও সে পরক্ষণে নিজেকে গম্ভীর করে ফেলে। সে জানে এই মেয়েকে প্রশ্রয় দিলে মাথায় উঠবে। সাদ ঘরে ঢোকার আগেই দরজা দাঁড়িয়ে দাদিকে সালাম দিল। দাদির অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে দেখলো ওর দাদির কোলে মধ্যে একদম গুটিসুটি মেরে ঘুমের ভান ধরে পড়ে আছে। সাদ বেশ বুঝতে পারছে ওর আসলে জেগে আছে। সাদ হুট করে একটু অত আতঙ্কিত হওয়ার নাটক করে বলে উঠল, দাদি, নাড়াচাড়া করো না একদম, তোমার কোলের দিকে একটা বড় তেলাপোকা যাচ্ছে। তেলাপোকার নাম শুনে হুরের ঘুম ভান 1 সেকেন্ড হওয়া। সে এক লাফে দাদির কোল থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ওরে মারে, কই কই তেলাপোকা? দাদি উড়ো উড়ো। হুর এই দশা দেখে সারা সাদ হো হো করে হেসে দিল। হুর তখন বুঝতে পারলো যে সে সাদের বুদ্ধির কাছে ধরা খেয়ে গেছে। সে থমথম খেয়ে বড় বড় চোখে ছাদের দিকে তাকিয়ে রইল। দাদিও নাতির এই লাফালাফি দেখে হেসে কুটিপাতি। তিনি হুরকে আলতো করে ঠেলে দিয়ে বললেন, যা হুর, পড়ার নাম নাই, খালি ফোন দি। এখন পড়তে যা, আমি নামাজ পড়ুম। সাদ দাদির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দাদি, কাল আমি তোমাকে ভালো একটা চুড়ি কিনে দেব। আজকের মতো এই ফাঁকিবাজকে আমার জিম্মায় ছেড়ে দাও। হুর এবার দাদির ওপর ভীষণ অভিমান করে মুখ বাঁকিয়ে বলল, দাদি, তোমার সাথে আমার কাটটি, আমি আর তোমার সাথে মিশতাম না। তুমি আমারে ভাইয়ার হাতে তুইলা দিলা। সাত হুরের কথা গায়ে না মেখে বলল, ওসব অভিমান পরে দেখা, এখন চল। হুর লম্বা মাত্র ছাদের পেট পর্যন্ত। সাত আর কথা না বাড়িয়ে হুরকে পাজা কোলে তুলে নিল। হুর তখন ফড়িংয়ের মতো ছটফট করতে করতে বলতে লাগলো, ভাইয়া ছাড়ো, আমি একলা যাইতে পারুম। ইস, মান সম্মান সব গেল গা। সাত ওকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে তখন বাড়ির সবাই যে যার ঘরে নামাজ আদায়ের ব্যস্ত। পুরো বাড়িতে এক শান্ত পরিবেশ। সাত সেই নিস্তব্ধতার মাঝে হুরকে নিয়ে সিঁড়ি দিয়ে
উপরের তলার দিকে উঠতে থাকলো। সাদ হুরকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে ঢুকলো। হুর তখন মনে মনে ফোন দিয়ে আটকাছে, না এমনে হইলা গেলে চলবো না। সাদ ভাইয়া শাসনে হাত থাইকা বাঁচতে আইলে এখন চরম কিছু করতে আইব। হুর তুই মাই মইরা যাওয়ার ভান ধর, দেখবি ভাইয়া তোরে আর পড়তে না উল্টো ডাইনা কান্দন শুরু করব। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রেসিডেন্ট সাদ ইমতিয়াজ চলবে।